বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, বিদেশে নিয়ে করতে হবে রোগ নির্ণয়, দাবি মির্জা ফখরুলের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই। চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়াচ্ছে বিভ্রান্তি, ধোঁয়াশা তৈরি করে রাজনীতি করছে বিএনপি। কোনো একজন রোগী তার শারীরিক অবস্থা কেমন এটা একজন চিকিৎসকই বলতে পারেন। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে এই কথাগুলো বললে মনে হয় যেটা রাজনীতিকীকরণ করা হচ্ছে। খালেদা জিয়ার জীবন মৃত্যুকে কেন্দ্র করে এই প্রকৃত চিত্রকে ধোঁয়াশায় রাখা দলীয় উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবং প্রথমবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোভিডের নতুন ধরনের জন্য জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইয়ের খেলা বাতিল। বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলছেন, এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার চেয়ে সরকার পতনের আন্দোলনে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজন করে আলোচনা সভার। বক্তব্যে বেগম জিয়ার মুক্তির দাবিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন দলটির নেতারা। দেশটি বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ, তাকে মুক্ত না করা হয়, মাননীয় মহাসচিব কর্মসূচি দিন। বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ঢাকা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। আলোচনায় বিএনপি মহাসচিব দাবি করেন, বেগম জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, তবে কেন হচ্ছে তা অনুসন্ধানে আধুনিক প্রযুক্তি দেশে নেই। তাই দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বেগম জিয়ার। সেই ধরনের কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারেন। তো এখন যেটাকে তাকে তার জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে তার পরিপাক যন্ত্র থেকে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তক্ষরণকে বন্ধ করা। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দ্বিতীয় দিনের মতো বললেন, এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার চেয়ে সরকার পতনের আন্দোলনই মুখ্য হওয়া উচিত। আজকে এই চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন দাঁড়িয়ে গেছে সরকারের আচরণ। এই চিকিৎসার দাবি যেন সরকার পতনের দাবি, সরকার পতনের আন্দোলনের শেষ ঠিকানা হয়। এদিকে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকার পতনের আন্দোলনের নামে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। বেগম খালেদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সরকার বিরুদ্ধে আন্দোলন করবেন, সেই ষড়যন্ত্র করছেন নাকি আপনারা আজকাল? বিএনপির মনে হয় বেগম জিয়ার লাশ নিয়ে রাজনীতি করতে চায়, সেই কারণে বিএনপিরাই এখন বেগম খালেদা জিয়ার প্রাণের জন্য বড় হুমকি হয়ে দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন। দেশের মানুষকে বিভ্রান্ত করে বিএনপির যে কোনো অপতৎপরতা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। এটা বরদাস্ত করা হবে না। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতিকদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরির পাশাপাশি তার অসুস্থতাকে বিএনপির সিনিয়র নেতারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকদের নীরবতার সমালোচনাও করেন বিশ্লেষকরা। মার্জিয়া মুমুর রিপোর্টে বিস্তারিত। শারীরিক নানা জটিলতায় আক্রান্ত বেগম খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা কোন পর্যায়ে, তাকে কি কি চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়ে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ মেডিকেল বোর্ড। অথচ গণমাধ্যমে বেগম জিয়াকে নিয়ে একের পর এক বক্তব্য রাখছেন দল ও জোটের শরিক নেতারা, যাদের একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। যেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে আমি শুনে যেটা বুঝেছি এটা কোনো ট্রিটমেন্ট না। ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছু করা সম্ভব না। এমন
এমনকি চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করলেও ঠিক কোন দেশে কিংবা কোন হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা হবে সে বিষয়ে কোনো জবাব নেই বিএনপির। সরকারের কাছে দফায় দফায় অনুমতি চেয়ে যেসব আবেদন করেছে বিএনপি, সেখানে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি দলটি। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তাকে ইস্যু করে রাজনীতি করতেই ব্যস্ত দলটি। খালেদা জিয়ার জীবন মৃত্যুকে কেন্দ্র করে এই প্রকৃত চিত্রকে ধোঁয়াশায় রাখা মাধ্যমে তাদের দলীয় উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি ও দলটির নেতাদের একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্যের সমালোচনাও করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির দায়িত্ব ছিল, হাসপাতালের দায়িত্ব ছিল এই জাতীয় একটি ব্যক্তির প্রতিদিনের বুলেটিন প্রকাশ করতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন একমাত্র চিকিৎসকই রোগীর অসুস্থতার প্রকৃত অবস্থা বলতে পারেন। তাই বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন তা কেবল তার চিকিৎসকদের কাছ থেকে জানা সম্ভব। অন্য কেউ তা বলার চেষ্টা করলে তাতে কেবল ভুল তথ্যই বলা হবে। কোনো একজন রোগী তার শারীরিক অবস্থা কেমন এটা একজন চিকিৎসকই বলতে পারেন। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে এই কথাগুলো বললে মনে হয় যেটা রাজনীতিকরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কিডনি, হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বয়সজনিত জটিলতায় ভুগছেন বেগম জিয়া। সম্প্রতি তার লিভারের রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, হামলা চালায় ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা। হাফ ভাড়ার দাবিতে তারা স্টেটমেন্ট করেছে, তারা সমাবেশ করেছে। কাজে ছাত্রলীগ দলগতভাবে এই হাফ ভাড়ার সমাবেশ বা মানববন্ধনে হামলা চালাবে এটা সত্য নয়। ছাত্রলীগ নামধারী কোনো দুর্বৃত্ত দল হয়তো করতে পারে। ড্রাইভিং লাইসেন্স থাকলেও 25 নভেম্বর পান্থপথের দুর্ঘটনায় ডিএনসিসির গাড়ির চালক আসলে সিটি কর্পোরেশনের ড্রাইভার নন। তিনি সিটি কর্পোরেশনের ওয়ার্কশপের মেকানিকের কাজ করতেন বলে জানিয়েছে র্যাব। দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব এই তথ্য জানায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে নটরডেম কলেজের শিক্ষার্থী নাইমের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা যখন রাজপথে নিরাপদ সড়কের আন্দোলনে, ঠিক তখনই গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডাম্পিং গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান গণমাধ্যম কর্মী কবির খান। ঘাতক গাড়ির চালক হানিফকে গ্রেফতারের পর শনিবার সংবাদ সম্মেলন করে র্যাব। জানানো হয়, হানিফ উত্তর সিটির গাড়ি মেরামতের ওয়ার্কশপে সহযোগী হিসেবে কাজ করতেন। যানবাহন পরিচালনার ব্যক্তিদের সঙ্গে সখ্যতার সুবাদে বনে যান গাড়ি চালক। হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও প্রায় 7 বছর ধরে চালাচ্ছিলেন সিটি কর্পোরেশনের ভারী যান। যুক্ত ছিলেন তেল চুরির সিন্ডিকেটে। দৈনিক মজুরি ভিত্তিক কোনোভাবেই সে চাকরি করে না। মূলত ময়লার যে ড্রাম ট্রাকটি তেল বাঁচিয়ে যে অর্থটা সে পেত, সেটার মাধ্যমেই সে অ্যাকচুয়ালি তার বেতন বা সেই অর্থ দিয়েই মূলত সে তার পরিবারের দেখাশোনা করত। এদিকে এতদিন বাদে দুর্ঘটনার পরে এসে নড়ে চড়ে বসেছে উত্তর সিটি কর্পোরেশন। মেয়র জানালেন, শিগগিরই এসব পরিবহনে নজরদারি বাড়াতে আধুনিকায়ন করা হচ্ছে পরিবহন পুল। আমরা জিপিএস ট্র্যাকিং সিস্টেম করতে যাচ্ছি। 2 হচ্ছিল ড্যাশ ক্যামেরা, প্রত্যেকটি গাড়িতেই অর্থাৎ সিসি ক্যামেরা লাগিয়ে দেব, তাহলে বুঝতে পারবো কে গাড়িটা চালাচ্ছে। এছাড়া চালকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 1000 ইউপি নির্বাচনের ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারের জন্যই বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ঘটেছে বলে জানিয়েছে ইসি। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার 5টি ইউনিয়নের 49টি কেন্দ্রের কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে। প্রস্তুতি হচ্ছে মোটামুটি খুব ভালো এবং সন্তোষজনক। আমাদের কমিশনে একটা নির্দেশনা ছিল যে আগের দিন ব্যালট পেপার সেন্টারে যাবে না, পরের দিন যাবে। নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। এ দুই উপজেলার 15টি ইউনিয়নে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে।
রোববার মাদারীপুর সদর উপজেলার 14টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঝাউদি ইউনিয়নে ভোটগ্রহণ হবে ইভিএমে। শনিবার দুপুরে সদর উপজেলা চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। শনিবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশনে এক সভা শেষে তিনি বলেন, বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার জন্য এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতায় দায়ী। পূর্বশত্রুতার কারণেও বা এলাকা ভিত্তিক যে প্রভাব বিস্তার করার জন্য অনেক সময় ঘটে থাকে। যদি কোথাও তারা মনে করেন যে তাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এক্সট্রা ফোর্সের দরকার হয়, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এদিকে পঞ্চম ধাপে দেশের 707টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জানুয়ারি। মনোনয়ন দাখিলের শেষ দিন 7 ডিসেম্বর, যাচাই বাছাই 9 ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 15 ডিসেম্বর। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশে দেশে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা সতর্কতা জারি করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। নতুন এ ধরনটি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত হচ্ছে বলেও জানান তিনি। গেল 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ভ্যারিয়েন্ট B1.1.529। এরপরই এটি বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে দেখা দেয় উদ্বেগ। বৃহস্পতিবার করোনার নতুন এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ওমিক্রন। সংস্থাটি আরও জানায়, এটি ডেল্টার চেয়ে দ্বিগুণেরও বেশি সংক্রামক। এটি করোনা আক্রান্ত ব্যক্তিকেও একাধিকবার আক্রমণে সক্ষম বলেও জানানো হয়। এদিকে ভ্যারিয়েন্টটি মোকাবেলায় এরই মধ্যে জরুরি সতর্কতা জারি সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ওমিক্রনের সংক্রমণ রুখতে বাংলাদেশেও জরুরি নির্দেশনা জারির পাশাপাশি দেশের স্বাস্থ্য খাত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। এদিকে নতুন এই ভ্যারিয়েন্টটি রুখতে আফ্রিকার নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে বিভিন্ন দেশ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশি কোনো সিরিয়াল দেশের কোনো চ্যানেলে সম্প্রচার করা যাবে না জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশি বিদেশি চ্যানেলগুলো এখন ক্লিন ফিট ছাড়া বাংলাদেশের সম্প্রচার করতে পারবে না। শনিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের সম্মেলনে একথা বলেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার পরেই 2019 সালে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন বিদেশি টেলিভিশনের মাধ্যমে প্রদর্শন সেটি আমরা বন্ধ করেছি এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি আমাদের দেশের আইন অনুযায়ী সমস্ত বিদেশি চ্যানেলগুলো যাতে ক্লিন ফিট পাঠায় সেটা আমরা বাধ্য করেছি এবং এখন বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিট ছাড়া তারা প্রচার করতে পারছে না, সম্প্রচার করতে পারছে না। দেশে বিনিয়োগ বাড়াতে হলে সারা বিশ্বে বাংলাদেশে লাভজনক বিনিয়োগ পরিবেশের প্রচারণা বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার দুদিনব্যাপী ন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট 2021 নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রচারণা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথেও আলোচনা চলছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, 28 ও 29 নভেম্বর দুদিনব্যাপী এই সম্মেলনে বিনিয়োগ বান্ধব বিভিন্ন খাতের অবস্থা তুলে ধরা হবে। পৃথিবীতে আর অন্য কোন দেশের আপনারা কিন্তু এক্সাম্পল দিতে পারবেন না যে বাংলাদেশটাকে যে নতুন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 12 বছরে যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করেছি, এটা কিন্তু এটা সম্বন্ধে লোকজনকে জানানো, এটা সম্বন্ধে আমরা যে জায়গায় আছি আর আমাদের বিনিয়োগের জন্য যা যা সুবিধা আমরা দিচ্ছি,
এবং বিনিয়োগ করলে যে বাংলাদেশে যেই বিনিয়োগ করবে তার সে যে লাভবান হবে সেই তথ্যগুলি আমাদেরকে প্রচার করার প্রয়োজন। উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশি উৎসব দ্য ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন শুরু হয়েছে। আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে শুক্রবার ওয়াশিংটন ডিসির মেরিল্যান্ডের বাল্টিমোরে 3 দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। উৎসবে দেশি ও প্রবাসী তারকারা শিল্পীদের পরিবেশনে মুগ্ধ করে দর্শকদের। মেরিল্যান্ড থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মেরিল্যান্ডে ন্যাশনাল হারবারের গ্যালোর্ড কনভেনশন সেন্টারের বাইরের মতোই ফোবানা সম্মেলনের ভেতরটাও ছিল আলোকময় ও উৎসব মুখর। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়। এতে মন কাড়া পরিবেশনায় দর্শক মাতান দেশি ও প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। মুগ্ধ হন দর্শকরা। অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনী ছিল, তো আমরা হোটেলে আসলাম, আমরা দেখলাম, এনজয় করছি প্রোগ্রাম। ফোবানার সাথে আমরা আসলে বরাবরই জড়িত, তো সেই জন্য ওদেরকে নিয়ে আসলাম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এছাড়াও উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। প্রথম দিনের আয়োজনে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশের 50 ইয়ার্স এবং ঢাকা ইউনিভার্সিটির 100তম এবং এমন একটা সময় ফোবানা করার সুযোগ পেয়ে আমরা নিজেরা ধন্য মনে করছি। অনেক মানুষ হবে, ওভার 5,000 to 7,000 people coming tomorrow, so it's going to be big show। বাংলাদেশের বাইরে আমরা সবচেয়ে বড় শো করছি। এদিন ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। ছিল বিভিন্ন বয়সীদের পরিবেশনাও। উৎসবের মিডিয়া পার্টনার সময় টিভি। ফোবানা সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে শুধু নয়, উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আসেন বাংলাদেশিরা। তারা আলাপচারিতায়, আড্ডায় আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন। আগামী আরও 2 দিন চলবে এই উৎসব। হাসানুজ্জামান সাকির।